কানাডার বেগমপাড়ার সাহেবদের খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ। গোল্ডেন মনিরের ৬১০ কোটি টাকা অবৈধ সম্পদের খোঁজ, ছাড় পাবে না নেপথ্যের হোতারাও। ভোরের সময়ে সঙ্গে আছি আমি আফজাল হোসেন। গোল্ডেন মনিরের সাথে সরকারি মন্ত্রী এমপিদের সখ্যতা আর কানাডার বহুল আলোচিত বেগমপাড়ার সাহেবদের খুঁজে বের করতে দুদক ও সরকারের কণ্ঠে এখন একই সুর। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত গোল্ডেন মনিরের ৬১০ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। অন্যদিকে মনিরের হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে ওঠার নেপথ্যের হোতাদের খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত অক্টোবরের শুরুতে গোল্ডেন মনিরের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ এলে তা যাচাই শুরু করে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধানে মনিরের নামে স্থাবর ও অস্থাবর মিলে প্রায় ৫০ কোটি টাকার সম্পদের প্রাথমিক প্রমাণ পায় দুর্নীতি দমন কমিশন। স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া যায়, যার কোনো বৈধ উৎস মেলেনি। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত চোরাচালানকারী মনিরের ৬১০ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। রাজুকের জালিয়াতির জন্য অন্যান্য কর্মকর্তা কর্মচারী অন্যান্য যে বিরুদ্ধে আছে তাদেরটা মনিরের পিছনে সহযোগী যারা তাদের বিরুদ্ধে গোল্ডেন মনিরের সাথে সরকারি মন্ত্রী এমপিদের সখ্যতা খুঁজে দেখা হচ্ছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আমাদের আর কেউই অপরিহার্য নয়। কোন প্রতিবন্ধীর সাথে তার সম্পর্ক আর কোন কোন এমপির সাথে তার যোগাযোগ, এ বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। পাচারকারী হিসাবেই দেখতে হবে। সে কে? সে কি আওয়ামী লীগের না প্রশাসনে আওয়ামী লীগ ঘেঁষা কোনো কর্মকর্তা? সেটা তো দেখার বিষয়। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ৫ মাস শূন্য থাকার পর নতুন প্রতিমন্ত্রী পেল ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ জামালপুর ২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খানকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ পাঠ করান। সীমিত পরিসরে এই শপথ অনুষ্ঠিত হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফরিদুল হক খান বলেন, বর্তমান অবস্থা থেকে উন্নয়নের জন্য কাজ করবেন তিনি। করোনা মহামারীর বিচ্ছিন্নতার এই সময়ে দীর্ঘদিন পর আবারও কিছু সময়ের জন্য সরব হয়েছিল রাষ্ট্রপতির বাসভবন ও কার্যালয় বঙ্গভবন। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে সীমিত পরিসরে হলেও আয়োজন হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার। এদিন নতুন প্রতিমন্ত্রী হিসেবে জামালপুর ২ আসন থেকে ৩ বার নির্বাচিত সংসদ সদস্য ফরিদুল হক খানকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। যে সকল বিষয়ে আমি অবগত হইব। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রীর উপস্থিতিতে এই শপথ অনুষ্ঠানে ছিল না বড় কোনো আয়োজন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরিদুল হক খান ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। শপথ শেষে বেরিয়ে বঙ্গভবনের ফটকে তিনি সাংবাদিকদের বলেন, সততা ও নিষ্ঠার সাথে কাজ চালিয়ে যাবেন। যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন, যে লক্ষণে যে উদ্দেশ্য নিয়ে সেটাকে বাস্তবায়ন করার জন্য আমি আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করব। যে অবস্থা আছে তার থেকে যদি কিছু উন্নতির দিকে নেওয়ার মতো আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয়, আমি সেই চেষ্টা করব। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রীর তালিকায় অন্তর্ভুক্ত হলেন ফরিদুল হক খান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান চালিয়ে যাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। মাস্ক না পরার দায়ে অনেককেই ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়। এরপরও না মানলে জেলে পাঠানোর হুঁশিয়ারি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ১ সেকেন্ডের জন্য খুলছি আমি, এই যে এখানে এখন যে হাতে ব্যথা পাইছি তো ভুলে মাস্কটা ফালাই দিয়েছে, আনি নাই। আমার জন্য ধরে লাগবে। অজুহাত একই, কিন্তু সংক্রমণ ও মৃত্যুর হার আবার বাড়ছে ভয়াবহ হারে। নগরবাসীকে মাস্ক পরাতে তাই কয়েকদিন ধরেই চলছে এমন অভিযান। আমার কাছে মাস্ক ছিল না, এর জন্য করে আমি ১০০ টাকা জরিমানা দিচ্ছি। সবারই এই জিনিসটা পরা অতি জরুরি,
এবং কি এই জিনিস বাধ্যতামূলক করলে আমি আরো খুশি হইতাম। মঙ্গলবার দুপুরে রাজধানীর কারণ বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। মাস্ক না পরায় ক্রেতা বিক্রেতা এবং পথচারী বেশ কয়েকজনকে 100 থেকে 200 টাকা করে জরিমানা করা হয়। যে কোনো সেবা পেতে মাস্ক পরা বাধ্যতামূলক জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেয়ার পাশাপাশি জরিমানার পরিমাণ কয়েক গুণ বাড়ানো হবে শিগগিরই। মাস্ক ছাড়া থাকলে আমরা জরিমানা করছি এবং প্রয়োজন বোধে আমরা মাস্ক বিতরণ করছি। আমরা আরও কঠোর অবস্থান নিব এবং প্রয়োজন বোধে জেল পর্যন্ত করার আমাদের নির্দেশনা রয়েছে। অভিযানের সময় মাস্ক বিতরণের পাশাপাশি করোনা বিষয়ে সচেতন করা হয়। এদিন মোট 12টি মামলায় 1900 টাকা জরিমানা করার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। শীতকাল আসার সঙ্গে সঙ্গে চট্টগ্রামে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। প্রতিদিন 20% মানুষ আক্রান্ত হচ্ছেন। শুধু বড়রাই নন, আক্রান্ত হচ্ছেন নবজাতকও। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। শীত শুরুর সাথে সাথে আবারও ভয়াবহ হতে শুরু করেছে করোনা পরিস্থিতি। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে মানুষ। সেপ্টেম্বর অক্টোবর মাসে গড়ে আক্রান্ত হতো 40 থেকে 50 জন। এখন প্রতিদিন আক্রান্তের হার বেড়ে দাঁড়িয়েছে শতাধিক। শুধু বড়রাই নন, নবজাতক শিশুরাও আক্রান্ত হচ্ছে করোনায়। এখন পর্যন্ত 4 জন শিশু করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে নবজাতক ওয়ার্ডে। কোভিড যে ভাইরাস মার থাকে সেটা মার শরীর থেকে গর্ভাবস্থায়ও আসে না এবং ব্রেস্টফিডেও যায় না। এটা হয় সাধারণত ওই যে হাসি কাশি যে ড্রপলেট ইনফেকশন এটা এবং কন্ট্যাক্টের জন্য এই দুইভাবেই আক্রান্ত হয়। এদিকে সাধারণ মানুষকে মাস্ক পরায় বাধ্য করতে আরো কঠোর হওয়ার চিন্তা ভাবনা করছে জেলা প্রশাসন। যারা আপনার অবজ্ঞা এবং অবহেলাপূর্বক মাস্ক পরিধান করছে না তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি এবং ডেফিনেটলি আমাদের যেহেতু অভিযান অব্যাহত আছে, আমরা অসচেতনতা দেখলেই বা অবজ্ঞা যদি দেখি অবশ্যই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 23,648 জন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে সবশেষ তথ্যে মঙ্গলবার করোনায় মারা গেছেন 32 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,448 জনে। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2,230 জন। গত 24 ঘন্টায় করোনা পরীক্ষা করা হয়েছে 15,018 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 26,80,149 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2,230 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,51,990 জন। 24 ঘন্টায় মারা গেছেন 32 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,448 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,266 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,66,877 জন। আগামী ডিসেম্বর থেকেই জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে করোনার টিকা দেওয়া শুরুর কাজ অব্যাহত রেখেছে দেশগুলোর স্বাস্থ্য বিভাগ। কিন্তু কারিগরি কারণে ভ্যাকসিন সংরক্ষণ ও পরিবহনে আছে জটিলতা। এ বিষয়ে জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। এতদিনের অপেক্ষার পালা বুঝি শেষ হলো। আগামী ডিসেম্বরেই আসছে করোনার কাঙ্ক্ষিত টিকা, কিন্তু সংরক্ষণ বা পরিবহনে সৃষ্টি হতে পারে জটিলতা। বিশেষ করে জার্মানির বায়োএনটেক এবং যুক্তরাষ্ট্রের ফাইজারের তৈরি ভ্যাকসিন BNT162b2 প্রয়োগের আগ পর্যন্ত সংরক্ষণ করতে হবে কমপক্ষে 70 ডিগ্রি হিমাঙ্কের নিচে, যা রাশিয়ার সাইবেরিয়ার সর্বনিম্ন তাপমাত্রার চেয়েও বেশি। তেমনি যুক্তরাষ্ট্রের মডার্না টিকা রাখতে হবে -20 ডিগ্রিতে। রাশিয়ার স্পুটনিক -18 গ্রেড সহ সদ্য ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় থাকা অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার টিকা সংরক্ষণ করতে হবে -2 থেকে 8 ডিগ্রিতে। এই অবস্থায় ভ্যাকসিন উৎপাদনকারী দেশগুলোতে সংরক্ষণের সর্বোত্তম উপায় হিসেবে তৈরি করা হচ্ছে ভ্যাকসিনের বিশেষ ফ্রিজ বক্স ও টিকাদান কেন্দ্র। তবে উৎপাদিত দেশ থেকে অন্য দেশে পরিবহন শেষে সে দেশে কমপক্ষে আরো 4 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণকে বিশেষ চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন জার্মানির সাধারণ নাগরিকরা। ভ্যাকসিন পরিবহন ও সংরক্ষণ অবশ্যই বিশাল এক সমস্যা, কারণ এত বিশাল অঙ্কের ডোজ
সংরক্ষণ করবেন কি করে যদি না তার উপযুক্ত লজিস্টিক সাপোর্ট না দিতে পারেন? বিশেষ করে এদেশ থেকে অন্য দেশে নেওয়া এবং সংরক্ষণের বিষয়টা জটিলতা সৃষ্টি করতে পারে। ধরা যাক জার্মানি কিংবা যুক্তরাজ্য থেকে ৭,২০০ কিলোমিটার দূরে বাংলাদেশে যাবে টিকা। যাওয়ার সাথে সাথেই প্রথম ডোজ দেয়া গেলেও দ্বিতীয় দফায় ডোজ দিতে অপেক্ষা করতে হবে কমপক্ষে আরো ৩ সপ্তাহ। যদি প্রয়োজনীয় সরঞ্জাম না থাকে তবে লাখ লাখ ডোজ ভ্যাকসিন সংরক্ষণ করা অনেকটাই কঠিন হয়ে পড়বে। দেখুন, যত সমস্যায় আসুক না কেন টিকার দ্বিতীয় ডোজ কিন্তু নিতেই হবে, না হলে মহামারী থেকেই যাবে। এদিকে করোনায় মৃত্যুর ঊর্ধ্বগতি ঠেকাতে ডিসেম্বর থেকেই জরুরিভাবে টিকা দেয়া শুরু করবে জার্মানি, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। বাংলায় প্রবাদ বাক্যের মতো করেই বলতে হয়, করোনার টিকা যদিও হয়েছে আবিষ্কার, কিন্তু কারিগরি এবং অন্যান্য জটিলতার কারণে তা সংরক্ষণ সহ বিতরণ হবে আরও কঠিন। তাই বাংলাদেশ সহ অন্যান্য দেশকে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জার্মান চিকিৎসা বিজ্ঞানী সহ বিশেষজ্ঞরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইটনা মিঠামইন অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ১ কিলোমিটার নির্মাণে যেখানে খরচ হয়েছে ৩০ কোটি টাকা, সেখানে প্রায় ৩ গুণ বেশি বরাদ্দ রেখে একনেকে পাশ হলো ঝিনাইদহ যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীত করার প্রকল্প। কিলোমিটার প্রতি এই সড়ক নির্মাণে খরচ ধরা হয়েছে প্রায় ৮৬ কোটি টাকা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে বৈঠকে বিতর্কিত ঘাস চাষ সহ ১০,৭০০ কোটি টাকার ৭ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ঝিনাইদহ যশোর মহাসড়ক ২ লেন থেকে ৬ লেনে উন্নীত করার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদিত এই প্রকল্পের ব্যয় ধরা হয় ৪,১৮৭ কোটি টাকা। এর মধ্যে সরকার ব্যয় করবে ১,৪৮২ কোটি টাকা, আর বাকি অর্থের যোগান দেবে বিশ্বব্যাংক। ৪৮.৫ কিলোমিটারের এই সড়ক তৈরিতে প্রতি কিলোমিটারেই খরচ ৮৬ কোটি ৩৪ লাখ টাকা, যেখানে ইটনা মিঠামইন অষ্টগ্রাম অলওয়েদার সড়কের প্রতি কিলোমিটার নির্মাণ ব্যয় ছিল ৩০ কোটি টাকা। আলোচনা সমালোচনার মুখে অনুমোদন দেওয়া হয়েছে ১১৬ কোটি টাকা ব্যয়ে উন্নত মানের ঘাস চাষ প্রকল্প। উন্নত জাতের ঘাস চাষ বিদেশে প্রশিক্ষণ দিয়ে তা ৮ বিভাগের খামারি পর্যায়ে নিয়ে যাওয়া হবে। উন্নত জাতের ঘাস সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তর প্রকল্পে উনি বলেছেন যে এটা খুবই ভালো প্রজেক্ট। আমাদের ভুট্টা চাষের ফলে গোখাদ্যের উন্নতি হয়েছে, সেটাও উৎসাহিত করা হবে, এবং এই প্রকল্পে যে উন্নত জাতের ঘাস, যেটা আমাদের জন্য লাকসই, আমাদের জমির জন্য এবং আমাদের প্রাণীর লাইভ স্টকের জন্য যেটা লাকসই, সেই ধরনের ব্যবস্থা করতে, এবং এটা তিনি অনুমোদন করেছেন। ১,৩৩৩ কোটি ৬১ লাখ টাকা ব্যয় করা হবে খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্পে। ২,১৮০ কোটি ৯৯ লাখ টাকা ওয়েস্ট ইকোনমিক করিডোর ও আঞ্চলিক উন্নয়ন, এবং ১,০২৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে পায়রা বন্দরের অবকাঠামো উন্নয়নের সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয় একনেক বৈঠকে। খুরুশকুল প্রজেক্ট সম্পর্কে উনি বলেছেন যে ওখানে যারা জলবায়ু উদ্বাস্তু কিংবা এয়ারপোর্ট সম্প্রসারণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের লিস্ট করা আছে, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। এছাড়া সারা দেশে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণের জন্য ১৮০৫ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় বৈঠকে। নির্মাণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে ঠিকাদারদের একই সময়ে একাধিক কাজ না দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান পরিকল্পনা সচিব। সেটা উৎসাহিত করা হবে। এবং সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। একনেকের নতুন প্রকল্পে ২০২২ সালের মধ্যে দেশের সব ভোটারের হাতে স্মার্ট কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচালক। এছাড়া ১০ থেকে ১৭ বছর বয়সীদেরও দেওয়া হবে পরিচয়পত্র, আর জন্মের পর প্রত্যেক শিশু পাবে ইউনিক আইডি। স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয় ২০১৬ সালের ৩রা অক্টোবর। কথা ছিল দেশের ৯ কোটি ভোটারের হাতে এটি পৌঁছে যাবে ৪০০ দিনের মধ্যেই। কিন্তু কিছুদিন পেরোতেই স্মার্ট কার্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফ্রান্সের ওবার্থ কোম্পানির সাথে টানাপোড়েন শুরু হয় নির্বাচন কমিশনের। বেশ কয়েকদিনের স্থবিরতার পর কমিশনের নিজস্ব উদ্যোগে তৈরি শুরু হলেও প্রায় ৪ কোটির বেশি ভোটার এখনো পায়নি স্মার্ট কার্ড। বাইরে রয়ে গেছে হারানো কিংবা সংশোধিত স্মার্ট কার্ডের পুনঃমুদ্রণও। এর মধ্যে নতুন টানাপোড়েন, জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম নিজেদের অধীনে নেওয়ার প্রস্তাব তোলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সব আলোচনার অবসান ঘটিয়ে মঙ্গলবার আগামী 5 বছরের জন্য ইসির অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের আইডিএ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দেয় একনেক। নতুন এই প্রকল্পের অধীনে 2022 সালের মধ্যেই 18 বছরের ঊর্ধ্বে সকল নাগরিকের হাতে স্মার্ট কার্ড পৌঁছে যাবে বলে জানিয়েছেন এনআইডি ডিজি। আমরা কনফিডেন্ট এখন যেহেতু প্রকল্প পাস হয়েছে, সুতরাং ইনশাআল্লাহ আমরা পরিকল্পনা করেছি 22 সালের মধ্যে আমরা সকল নাগরিককে স্মার্ট কার্ড প্রদান করব। এছাড়া 10 থেকে 17 বছর বয়সীরা পাবে পেপার লেমিনেটিং কার্ড, আর জন্মের পরপরই প্রত্যেক শিশুকে দেওয়া হবে ইউনিক আইডি। আমাদের একজন শিশু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তাকে ইউনিক আইডি নাম্বার প্রদান করব। এটা আমরা আশা করছি যে জানুয়ারি থেকে ইনশাআল্লাহ উইল স্টার্ট। সেকেন্ড আসতেছে, আমরা পরিকল্পনা করেছি 10 বছর প্লাস যখন তার বয়স হবে এই কিশোরদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করব। বর্তমানে প্রায় 140টি সংস্থাকে সার্ভিস দেয় এনআইডি উইং। মহাপরিচালক জানান, নতুন এই প্রকল্পে সার্ভিসের আওতায় নিয়ে আসা হবে দেশের সকল সেবা সংস্থাকে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে নিলামে ওঠা গাড়ির পাশাপাশি বিভিন্ন শেডে থাকা পণ্য কম দামে বিক্রির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ চক্র। কাস্টমস কর্মকর্তা পরিচয়ে আস্থা অর্জন এবং বন্দরের অভ্যন্তরে ঢুকে পণ্য পছন্দের সুযোগ পাওয়ায় সাধারণ মানুষও বিভ্রান্তিতে পড়ে তাদের ফাঁদে পা দিচ্ছেন। তবে কাস্টমসের অনুমতি ছাড়া এ ধরনের পণ্য বিক্রির কোনো সুযোগ নেই বলে দাবি বন্দর কর্মকর্তাদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। তাদের সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করতে পারি না, চেষ্টা করছি কিন্তু যোগাযোগ করতে পারি। বন্দরের শেডে থাকা কাপড় কম দামে বিক্রির কথা বলে গাজীপুরের 2 তরুণের কাছ থেকে 2.5 লাখ টাকা হাতিয়ে নিয়েছে কথিত কাস্টমস কর্মকর্তা সানোয়ার ও তার সহযোগীরা। এমনকি বন্দরের ভেতরে ঢুকে তারা কাপড় বাছাইয়ের সুযোগও পেয়েছিল। 5টার সময় গেটের সামনে দাঁড়ান, আপনার মাল পেয়ে যাবেন, আর আমাদের গাড়ি দিয়ে আপনাকে পৌঁছায় দিব, এরকম বলে আমাদের হাত থেকে টাকা নিয়ে গেছে। তারা আমাদের কাছে ক্যাশ টাকা নিয়েছে, নেওয়ার পরে আমাদেরকে একটা ডকুমেন্ট হিসেবে একটা চেক দেয় 2 লক্ষ টাকার। তোরা ব্যাংকে যায় দেখি এই চেকটা হলো একটা মেয়ের নামে। শুধু এ 2 তরুণ নয়, তাদের মতো অনেকেই বন্দর কেন্দ্রিক এই প্রতারক চক্রের কবলে পড়ে লাখ লাখ টাকা খুইয়েছেন। ঢাকার এই ব্যবসায়ীকে বন্দরের শেড থেকে মসুর ডাল দেওয়ার নাম করে হাতিয়ে নিয়েছে 23 লাখ টাকা। তারা কাস্টম অফিসার বলে আমাকে বন্দর থেকে মসুর ডাল দিবে বলে আমার কাছ থেকে 23,20,000 টাকা নিয়েছে। সিআইডির অভিযানে বন্দর কেন্দ্রিক প্রতারক চক্রের 6 সদস্য গ্রেপ্তার হয়। দেশের বিভিন্ন স্থান থেকে একের পর এক অভিযোগ আসছে। এমনকি চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মোংলা বন্দরেও এই প্রতারক চক্রের প্রভাব রয়েছে জানায় সিআইডি। মংলা বা চিটং পোর্টের মধ্যে যে শেডে বিভিন্ন ধরনের পণ্য আছে, যেমন গাড়ি আছে, কাপড় আছে এবং অন্যান্য পণ্য রাখা আছে, তাদেরকে ওই সমস্ত পণ্য দেখিয়ে তাদেরকে প্রলুব্ধ করে তারপর তারা টাকা আদায় করে ভাই। তবে বন্দর কর্মকর্তাদের দাবি, কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে বন্দর থেকে কোনো পণ্য বাইরে বিক্রির সুযোগ নেই। বর্তমানে অন্তত 5টি সরকারি সংস্থা বন্দরের নিরাপত্তা তদারকি করছে। সারাদিনে 6-7 হাজার লোক ঢুকে এবং এর সাথে 2 জন লোক আরেকজনকে দেখিয়ে যদি বলে যে এই মালটা তুমি নিয়ে যেতে পারবা, এই গুডসটা তুমি নিয়ে যেতে পারবা, সেটি কিন্তু সম্ভব না, কারণ এখন অটোমেশন ঘটেছে, এখানে 4-5টি সংস্থা কাজ করে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেডে আমদানিকারকদের ছাড় না করা মালামাল বছরের পর বছর পরে থাকে, আর এসব পণ্যকে পুঁজি করে গড়ে উঠেছে সংঘবদ্ধ এই চক্র। সানোয়ার নামে এক ব্যক্তি এই চক্রের প্রধান বলে নিশ্চিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময়ে আরও থাকছে, বিমানের বহরে যুক্ত হলো নতুন -8 ধ্রুবতারা। 74 আসনের আধুনিক উড়োজাহাজটি পরিবেশ বান্ধব। কানাডা থেকে আরও 2টি আসবে ফেব্রুয়ারির মধ্যে। দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসতে শুরু করেছে শীত। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে দিনাজপুরে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দুলাল। আফজাল, আপনাকে ধন্যবাদ। এই দিনাজপুর অঞ্চলে কিন্তু দিনে দিনে আপনার শীত কিন্তু জেঁকে বসতে শুরু করেছে। আপনাকে জানিয়ে রাখি যে বাংলার অগ্রহায়ণ মাস, এটা প্রথম থেকেই কিন্তু শীতের যে প্রকোপ এটা কিন্তু বাড়তে শুরু করেছে। বিশেষ করে আপনাকে জানাতে চাই যে সন্ধ্যা থেকে শুরু হয় এবং সকাল 7টা পর্যন্ত কিন্তু এই শীতের প্রকোপটা কিন্তু থাকে। এর সঙ্গে যেটি আমরা দেখেছি হালকা কুয়াশা, পাশাপাশি আপনার হিমেল ঠান্ডা হাওয়া কিন্তু বইছে। আপনাকে দেখাতে পারি যে
আমি গৌরব শহীদ ময়দান এবং তার আশেপাশেই রয়েছি। এখানে মানুষজন কিন্তু ভোর থেকে বের হয়েছে এবং সকলেই কিন্তু শীতের কাপড় পরে আমরা লক্ষ্য করছি। এবং আপনাকে বলতে পারি যে দিনাজপুর আবহাওয়া অফিস আমাদের যেটা জানিয়েছেন, সে বলেছেন যে নভেম্বর মাসের প্রথম দিকে বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু এইবার শীতের আগাম শুরু হয়েছে এবং পাশাপাশি আপনার এই ঠান্ডার কিন্তু প্রকোপটা এবার আপনার অনেক বেশি হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আমাদের এই অঞ্চলটি আপনার হিমালয়ের কাছাকাছি হওয়ার কারণে শীতের যে প্রকোপ বা ঠান্ডার যে প্রকোপ সেটা কিন্তু অনেক বেশি এবং এই শীত পড়ার কারণে আপনার সবচেয়ে বেশি কষ্ট পায় বয়স্ক এবং শিশুরা, যারা এই শীতের কারণে অনেক শীত জনিত রোগে তারা আক্রান্ত হয়। বিশেষ করে আপনার শ্বাসকষ্ট, ডায়রিয়া, যাদের হাঁপানি আছে তারাও কিন্তু কষ্টের মধ্যে পড়ে। এবং আমরা এটা লক্ষ্য করেছি যে এই শীতে আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যারা খেটে খাওয়া মানুষ, যারা দিন মজুর, যারা নিম্ন আয়ের মানুষ, তারাও কিন্তু চরম দুর্ভোগের মধ্যেই পড়ে। বিশেষ করে আপনার যারা এই দিন আনি দিন খায় এইসব মানুষগুলো কিন্তু আপনার সেভাবে এই শীতে কাজ খুব একটা পায় না। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে তারা এই কষ্টের সৃষ্টি হলে তারা তাদের জীবন ধারণ করে আসছে। এবং শীতের যে বিষয়টি এটি কিন্তু জেলা প্রশাসন যে রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। এখানে উনি যেটি জানিয়েছেন যে আগাম তারা দিনাজপুরের ১৩টি উপজেলা রয়েছে, এই উপজেলায় কিন্তু তারা শীতের যে কাপড়, বিশেষ করে কম্বল, জেলা ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের যে কম্বলগুলো কিন্তু তারা ইতিমধ্যে বন্টন করে দিয়েছেন। তারা বলেছেন ৫২,০০০ কম্বল তারা ১৩টি উপজেলায় দিয়েছেন। আমি ইতিমধ্যে আপনার যারা চিকিৎসক, বিশেষ করে এখানে অরবিন্দ শিশু হাসপাতাল রয়েছে, চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু এখন থেকে বলেছেন যেহেতু করোনার প্রভাব রয়েছে, পাশাপাশি এই ঠান্ডা জনিত কারণে আপনার এখন থেকে বিশেষ করে শিশু এবং বয়স্কদের সাবধানে থাকার কথা তারা বলেছেন। এবং যেটুকু তারা বলেছেন যেহেতু এই শীতের কারণে কিন্তু অনেক রকম রোগ যেগুলো রোগ হয়, এই রোগের কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার সমস্যা হয়। তো দিনাজপুরে যে আবহাওয়া অফিস থেকে আমাকে বলেছেন যে যেহেতু ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এই শীতের প্রকোপটা বেশি পড়ে, এবার কিন্তু অনেক বেশি পড়বে। কারণ গতকাল যেটা তাপমাত্রা মাপা হয়েছিল দিনাজপুরে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং দিনাজপুরে গত শীত মৌসুমে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আপনাকে আরো বলতে পারি যে এই শীতের কারণে আপনার দিনাজপুর বা এই অঞ্চলের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু আপনার অনেক বেশি প্রকট আকার ধারণ করে। বিশেষ করে বলবো যে যারা গরিব মজুর, তারা কিন্তু শীত নিবারণের জন্য তাদের যে গরম কাপড় দরকার সেটা অনেকে থাকে না, তারা কষ্টে তারা জীবনযাপন করে। তবে আপনাকে বলতে পারি ইতিমধ্যে দিনাজপুরে আমরা লক্ষ্য করছি এই শহরে যে পুরনো কাপড়ের যে মার্কেট, সে মার্কেট কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে এবং সেখানে কিন্তু এই যে জ্যাকেট, আপনার বিভিন্ন রকম গরমের যে শীত বস্ত্র, সেগুলো কিন্তু আমরা দেখছি মোটামুটি তারা বিক্রি করছেন। এবং যারা সাধারণ মানুষ, যারা খেতে খাওয়া মানুষ, স্বল্প আয়ের মানুষ, তারা কিন্তু যাচ্ছেন সেখানে তাদের পরিবারের জন্য আপনার শীত বস্ত্র কিনছেন, যেহেতু মোটামুটি একটু দাম দিয়ে সেখানে অল্প দামে পাওয়া যায়। কারণ শীত দিনে দিনে কিন্তু আরো প্রকোপ হবে এবং জেঁকে বসছে। তো আমার কাছ থেকে শীতের সর্বশেষ এই ছিল আফজল। উত্তরাঞ্চলের শীতের খবর জানাতে দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো আরও একটি নতুন -8 উড়োজাহাজ ধ্রুব তারা। আরও দুটি আসবে আগামী বছরের শুরুতেই। এসব উড়োজাহাজ দিয়ে বিমানে নতুনভাবে রুট সাজানোর পরিকল্পনার কথা থাকলেও করোনার কারণে আপাতত সম্ভব হচ্ছে না।
মঙ্গলবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ধ্রুবতারা। দেশে পৌঁছার পর ধ্রুবতারাকে ওয়াটার ক্যানন সেলুট দিয়ে স্বাগত জানানো হয়। বর্তমানে বিমানের বহরে 2টি ড্যাশিট আছে, যা অভ্যন্তরীণ গন্তব্যে বেশি চলে। নতুন ড্যাশিট যুক্ত হওয়ায় বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা বেড়ে দাঁড়ালো 19টি। 2018 সালে কানাডার বম্বার্ডিয়ার কোম্পানি থেকে 3টি ড্যাশিট কেনার জন্য চুক্তি করে বাংলাদেশ বিমান। G2G ভিত্তিতে কেনা 3টি উড়োজাহাজের মধ্যে বাকি 2টি ড্যাশিট বিমানের বহরে যুক্ত হবে 2021 জানুয়ারি ও ফেব্রুয়ারিতে। এসব উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ এবং স্বল্প দূরত্বের আঞ্চলিক এবং আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা আছে বিমানের। কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত 74 আসনের ড্যাশিট উড়োজাহাজটি পরিবেশ বান্ধব এবং আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ রেলওয়ের 80% ইঞ্জিনের মেয়াদ পেরিয়ে গেছে কয়েক দশক আগেই। যেগুলো রয়েছে তারও নেই সঠিক রক্ষণাবেক্ষণ। রেল কর্তৃপক্ষের অজুহাত লোকবল সংকটের। জোড়াতালি দেয়া ইঞ্জিনে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। বিশেষজ্ঞরা বলছেন নতুন ইঞ্জিন কেনার কোনো বিকল্প নেই, তবে পুরনোগুলো রক্ষণাবেক্ষণ বাজেট না বাড়ালে হুমকির মুখে পড়বে চলমান রেল ব্যবস্থা। রেলমন্ত্রী বলছেন সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। ইঞ্জিনটির মেয়াদ পেরিয়েছে 25 বছর আগে। যেটি দিয়ে টেনে আনা হচ্ছে তারও জীবনকাল শেষ হয়েছে 20 বছর আগে। বাংলাদেশের অধিকাংশ ইঞ্জিনের অবস্থায় এমন। স্বাধীনতার সময় রেলবহরে ইঞ্জিন ছিল 486টি। এরপর গেল 50 বছরে যোগ হয়েছে শতাধিক। সব মিলিয়ে বর্তমানে ইঞ্জিন সংখ্যা 273টি, যার 80 ভাগেরই মেয়াদ পেরিয়ে গেছে কয়েক দশক আগে। মেয়াদোত্তীর্ণ লোকোমোটিভ এগুলি দিয়ে এখন আর কাজ চলতেছে না। কোনো রকম জীবন বাঁচে আমরা রেল চালাচ্ছি। যে হারে লোকবল আস্তে আস্তে রিটায়ার্ড চলে গেছে, কমে গেছে। লোকবল আমাদের খুব ক্রাইসিস। ইঞ্জিন যত পুরানো হচ্ছে বাড়ছে সংরক্ষণ বাজেটের চাহিদা, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঘাটতিও। গত 5 বছরে ইঞ্জিন সংরক্ষণ চাহিদা বেড়েছে 3 গুণ, ঘাটতি বেড়েছে সমানুপাতিক হারে। অনেক লোকোমোটিভ আমাদের বসায় রাখতে হয় মালামালের সমস্যার জন্য। মালামাল হবে স্বল্প পরিসরে বাজেট দেওয়া হয়, সেই বাজেটের ভিতরে আমরা কাজ করার চেষ্টা করি। এই অবস্থায় রেল ব্যবস্থা হুমকির মুখে, বলছেন রেল কর্মকর্তা ও যোগাযোগ বিশেষজ্ঞরা। বছরের শুরুতে আমি বাজেট পেয়েছি কম। বাজেট ঘাটতির কারণে কাজে প্রভাব অবশ্যই পড়ছে। ইঞ্জিন যদি সঠিক রক্ষণাবেক্ষণ না হয় তাহলে তার যে কমার্শিয়াল লাইফটা থাকার কথা সেটা কিন্তু সংক্ষিপ্ত হয়ে যায় এবং এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অপারেশনের জন্য। সংকট সমাধানে ইঞ্জিন কেনাসহ রক্ষণাবেক্ষণ বাজেট বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন রেলমন্ত্রী। 10টা আমরা মিটার গেজ পেয়েছি, এটা একদম ব্র্যান্ড নিউ, এবং আরও 20টা আমাদের পাইপলাইনে আছে। এগুলো আমরা খুব অল্প দিনের মধ্যে এগুলো পেয়ে যাব মিটার গেজ। আর 70টা, এরপরে আমরা আরও 70টা কিনছি। বর্তমানে 4টি ইঞ্জিন কেনা প্রকল্প চলমান রয়েছে। 140টি ইঞ্জিন কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 7,000 কোটি টাকা। অথচ ইঞ্জিনগুলো রক্ষণাবেক্ষণে নেই তাদের নজর। যোগাযোগ বিশেষজ্ঞ বলছে শুধু নতুন ইঞ্জিন কিনলেই হবে না, পুরনোগুলো সংস্কারের বাজেট না বাড়ালে হুমকির মুখে পড়বে রেল ব্যবস্থা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ভোর হতেই মুন্সিগঞ্জের মাওয়া মাছের আড়তে ধুম পড়েছে ইলিশ সহ দেশীয় মাছ বেচাকেনার। এই মুহূর্তে মৎস্য আড়তে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, ভোর কাটিয়ে কিন্তু এখানে এরকম মাছের বেচা কিনার ধুম পড়ে গেছে এবং পদ্মার এই ফ্রেশ ইলিশ নিয়ে কিন্তু শত শত জেলেরা এখানে আসছেন এবং আড়তে কিন্তু হাঁকডাকে বিক্রি হচ্ছে। এবং আমরা দেখছি যে আজকে কিন্তু প্রচুর ইলিশ বাজারে, তারপর কিন্তু ইলিশের দাম একটু বেশি, কারণ হচ্ছে ক্রেতা অনেক। আমরা দেখছি যে এখানে একজন ক্রেতা আসছেন ঢাকা থেকে, তিনি কিন্তু প্রচুর ইলিশ নিচ্ছেন, 600 ইলিশের তিনি অর্ডার করেছেন এবং ওই কিনছেন ইলিশ। এরকম কিন্তু বিভিন্ন স্থান থেকে এই ইলিশ এখানে কেনার জন্য এসছেন এবং পদ্মার এই সুস্বাদু ইলিশ নেবার জন্য কিন্তু ভোর থেকেই দীর্ঘ আমরা এই বাজারের মধ্যে দেখছি যে ক্রেতাদের। তো আমরা এরকম ঢাকার একজন ক্রেতা এসছেন এবং এখানে আপনারা জানেন যে এই
27 তারিখ শুক্রবারে একটা ইলিশ উৎসব হচ্ছে, এটাকে ঘিরে কিন্তু নানা রকম ইলিশের অর্থনৈতিক একটা বিস্তার চলছে। তো এইখানে একজন ব্যাংকার এসছেন যিনি 600 ইলিশ কিনছেন, আমরা তার সঙ্গে প্রথমে কথা বলতে চাচ্ছি, প্লিজ। জি, আসসালামু আলাইকুম। তো আমি ব্যাংক এশিয়া থেকে আসছি। আমাদের একটা প্রোগ্রাম আছে 21 বছর পূর্তি আমাদের ব্যাংক এশিয়া, সেই উপলক্ষে আমাদের যারা ভ্যালিড গ্রাহক আছেন তাদেরকে আমরা ইলিশ দিব। তো আমাদের 21 বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে তো আমি মাওয়াঘাটে আসছি, প্রচুর তাজা ইলিশ, পদ্মার ইলিশ। আমি এখান থেকে প্রায় আজকে 200-300 ইলিশ নিলাম, কালকেও আবার নিব। তো এইভাবে আমরা এখানে শুনেছি যে একটা ইলিশ উৎসব হচ্ছে আমাদের মাওয়াঘাটে, সেখানে আমরা ব্যাংক এশিয়াও সেখানে পার্টিসিপেট করব। মানে ইলিশের একটা মহা সমারোহ চলতেছে এখানে, মানে খুব ভালো দামে এবং ভালোভাবে তাজা ইলিশ পাচ্ছি আর কি এখানে। ধন্যবাদ আপনাকে। তো আমরা এই যে এই ইলিশের বেচাকেনার সঙ্গে অনেক রকম এখানকার কিন্তু স্থানীয়রা জড়িত আছেন, যারা নাকি এই জেলেদের থেকে কিনে এখানে পাইকারিভাবে বেচাকেনা করেন। এবং আপনারা দেখছেন যে কি ভিড়, এবং ইলিশকে ঘিরে কিন্তু ভিড়। এই হাটে প্রচুর কিন্তু মাছ ওঠে, কিন্তু এই ইলিশকে ঘিরেই কিন্তু ভিড়টা বেশি আমরা লক্ষ্য করছি। যে এখানে যে এই পদ্মা তীরের যে আড়ত, সেটি কিন্তু ভোরের আলো ফোটার আগেই যে জেলেরা নৌকায় করে এরকম বড় বড় ইলিশের যে ককশিট ভর্তি করে বরফে করে তারা নিয়ে আসেন, এবং আবার অনেক তাজা ইলিশও এখানে আসে। কিন্তু এই যে ইলিশের যে এখানে আড়ত আছে 29টি আড়ত, সেখানে কিন্তু ইলিশে ভরে যায়। এবং এই যে পদ্মা তীরের এই হাট, এটি কিন্তু এই অঞ্চলের ইলিশের সবচেয়ে বড় আড়ত হিসাবে পরিচিত, এবং সে কারণে কিন্তু বিভিন্ন স্থান থেকে আসেন ইলিশ নিতে। এবং ইলিশের পাশাপাশি অনেক ধরনের মাছ, এবং এই ইলিশ সংরক্ষণ করতে গিয়ে কিন্তু এবার নদীতে প্রচুর আমরা দেখছি যে বড় বড় পাঙ্গাস, বোয়াল এগুলো পাওয়া যাচ্ছে এবার এই পদ্মায়। এটি কিন্তু এখানে ব্যাপকভাবে আমরা এটি লক্ষ্য করছি। এবং এখানে যে এই পদ্মায় যে বৈচিত্র্যপূর্ণ মাছ, এই মাছের যে সমারোহ, সেই কারণে কিন্তু ক্রেতাদের এত ভিড়। এবং আমরা এই যে আমরা যে দেখছি যে এখানে চিংড়িও আসছে প্রচুর আজকে বাজারে। এবং এই চিংড়ির পাশাপাশি কিন্তু আমরা নানা রকম মাছের সমারোহ যেগুলো দেখছি, এর মধ্যে আমরা বলতে চাই যে এই ইলিশ ঘিরে যে এখানকার একটা উৎসবের কথা আপনারা শুনেছেন, সে কারণে কিন্তু আরও বেশি ক্রেতাদের অংশগ্রহণ। আজকে তারা বলছিলেন যে যেই ইলিশের দাম ছিল 900 টাকা কেজি, সেটা কিন্তু আজকে 1000 টাকায় উঠে গিয়েছে, কারণ ক্রেতা বেশি থাকবার কারণে। আর আমরা যে অন্যান্য যে ধরনের মাছ আছে, অন্য মাছের দাম কিন্তু তেমন বাড়েনি, কিন্তু ইলিশের যে দামটা সেটা কিন্তু এখানে আমরা চড়া দেখছি। এবং এই যে ইলিশ আপনারা দেখছেন যে এই খাড়ি ভর্তি ইলিশের যে এক জায়গা থেকে অন্যত্র নেওয়া, এবং এখানে যে ইলিশকে ঘিরে এগুলো ঘিরে যে বড় বাজারের একটি এই ইলিশের যে প্রচুর সমারোহ, সেটি কিন্তু আমরা বিচ্ছিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভোর থেকেই যে এই ইলিশের যে বেচা কিনা, সেটির পাশাপাশি আমরা যে এই যে পদ্মা পাড়ের যে মৎস্য আড়ত, এই মৎস্য আড়তের এই বেচা কিনার যে এই ভোর আজকে কিন্তু শীতে প্রচুর কুয়াশাচ্ছন্ন ছিল, এই কুয়াশার মধ্যেও এই বিভিন্ন জেলে এবং এখানকার আড়তদার এবং ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখরিত অবস্থায় আছে। এই ছিল এই পদ্মা পাড়ের এই ইলিশের সর্বশেষ খবর। আফজাল। মাছ বেচাকেনার খবর জানাতে মুন্সিগঞ্জের মামা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সুনামগঞ্জের হাওড়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য জরিপ কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের 22টি টেকনিক্যাল টিম জরিপ কাজ করবে বলে জানা যায়। গতকাল বিকেলে পানি উন্নয়ন বোর্ড সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমীক্ষার কাজ পরিদর্শন করেন। এ সময় জানানো হয়, চলতি বছর জেলায় 10টি উপজেলার
52টি হাওরে পর্যায়ক্রমে 1007 কিলোমিটার বাঁধে সমীক্ষার কাজ করবে পানি উন্নয়ন বোর্ড। বাঁধের বর্তমান উচ্চতা, প্রস্থ, পানির গভীরতা সহ বিভিন্ন কারিগরি তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। ভোরের সময়ে আরও থাকছে। শীতের শুরুতে কক্সবাজার উপকূলে পুরো দমে চলছে শুটকি তৈরির কাজ। স্থানীয় চাহিদা মিটিয়ে রফতানি হচ্ছে বিদেশেও। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। গতকাল দুপুরে নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে এই মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন। বক্তারা বলেন, ৭১-এর পরাজিত শক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছেন। দ্রুত তাদের গ্রেফতারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ গড়তে যে কোনো অপশক্তির ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। রাজধানীর গ্রিন রোডের ঝুপড়ি ঘরে বসে টেক্কা দিচ্ছে মার্ক জাকারবার্গের ফেসবুককে। শুনে অবাক হলেও ঘটনা সত্য। এ নিয়ে আদালত পর্যন্ত যেতে হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে। গ্রিন রোডের A1 কোম্পানির স্বত্বাধিকারী বলছেন, তারাও ছেড়ে কথা বলবেন না ফেসবুককে। দেখুন আমার করা রিপোর্ট। সামাজিকতা রক্ষা থেকে শুরু করে জীবন জীবিকা চালাতে ব্যবসা বাণিজ্য সবকিছুতে জড়িয়ে আছে ফেসবুক। অথচ বাংলাদেশে ব্যবসা বাড়াতে এই প্রতিষ্ঠানটিকেই হোঁচট খেতে হচ্ছে। কেননা এজন্য দরকার দেশের কোড সহ BTCL এর নিবন্ধন। অথচ facebook.com.bd নামে 2008 সালে BTCL এর কাছ থেকে ডোমেন কিনে রেখেছে A1 সফটওয়্যার নামের দেশের একটি প্রতিষ্ঠান। এরই মধ্যে A1 কোম্পানিটি facebook.com.bd ডোমেনের দাম হেঁকেছে $6 মিলিয়ন বা 51 কোটি টাকা। তাতেই গোল বেঁধেছে। ফেসবুক কর্তৃপক্ষ আইনি নোটিশ পাঠিয়েও A1কে কাবু করতে পারেনি। সে কারণে ফেসবুক হেঁটেছে মামলার পথে। facebook.com.bdর মাধ্যমে ফেসবুকের রূপ ধারণ করে অনেক প্রকার বেআইনি কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত হওয়ার সম্ভাবনাও উড়ায় দেওয়া যায় না। রাজধানীর গ্রিন রোডের সরু গলির ভেতরে পুরাতন একটি ভবনের চতুর্থ তলায় A1-এর অফিস। 2 রুমের অফিসটিতে কয়েকটি কম্পিউটার আর কিছু তারের স্তূপ ছাড়া কিছুই নেই। A1 মূলত এলাকায় ইন্টারনেট সংযোগের ব্যবসা করে। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জানান, তারা আইন মেনে ডোমেন কিনেছেন, লড়তে চান ফেসবুকের বিরুদ্ধে। যেহেতু অলরেডি মামলা করেছে, আমাদের তো কোর্টের মাধ্যমেই বিষয়টা নিয়ে কথা বলতে হবে। যদিও প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আইনি পথে ফেসবুক রয়েছে সুবিধাজনক অবস্থানে। A1 সফটওয়্যারটা আসলে ফেসবুক নামে ট্রেডমার্ক অবশ্যই নেই, তো যে ক্ষেত্রে এখানে A1 সফটওয়্যার হেরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঝুপড়ি ঘরে বসে মার্ক জাকারবার্গের ফেসবুককে টেক্কা দেওয়ার ঘটনাটি তাই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফেসবুক, ইউটিউব সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে একটি অভিন্ন প্ল্যাটফর্ম গঠনে ভারতীয় হাইকমিশনারকে প্রস্তাব দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রাজধানীর আগারগাঁয়ে ICT টাওয়ারে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এক মত বিনিময় সভায় এ আহ্বান জানান ICT মন্ত্রী। এ বিষয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত জানান ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। বন্ধু স্বজনের সঙ্গে যোগাযোগ, গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান কিংবা বিনোদনের মাধ্যম হিসেবে প্রাত্যহিক জীবনে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ইতিবাচক অবদানের পাশাপাশি অনভিপ্রেত ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে রাজনৈতিক সংঘাত, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিনষ্টের ঘটনাও ঘটছে। এমন প্রেক্ষাপটে দেশীয় সংস্কৃতি সংরক্ষণ ও আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় অভিন্ন সামাজিক প্ল্যাটফর্ম গঠনে ভারতকে প্রস্তাব দিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। সেই সঙ্গে বিভিন্ন জেলায় বাংলাদেশ ভারত ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার স্থাপনে দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষরেরও অনুরোধ করেন তিনি। Social media has been a part of life
সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। এই খাতে পশ্চিমা কোম্পানিগুলো আধিপত্য করছে, যাদের আমাদের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। এক্ষেত্রে এ অঞ্চলের দেশগুলোর জন্য একটি অভিন্ন সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক প্রতিষ্ঠায় আমরা আইন ও নীতি প্রণয়ন করতে পারি, যেভাবে করেছে ইউরোপীয় ইউনিয়ন। সামাজিক যোগাযোগ মাধ্যমের অভিন্ন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার ব্যাপারে একমত পোষণ করেন ভারতীয় হাইকমিশনারও। এছাড়া জনগণকে হয়রানিমুক্ত সেবা দিতেই প্রশাসনিক সক্ষমতা বাড়ানো, ডিজিটাল কর ব্যবস্থা এবং প্রান্তিক পর্যায়ে উন্নত মানের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তথ্য প্রযুক্তি খাতকে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন আমরা বন্ধু, প্রতিবেশী ও সহকর্মীদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারছি, তেমনি এই মাধ্যম ব্যবহার করে অনেকে আমাদের সামাজিক ও রাজনৈতিক ব্যাপারে অনৈতিক হস্তক্ষেপ ও ধর্মীয় সম্প্রতি বিনষ্টে কাজ করছে। অভিন্ন প্ল্যাটফর্ম গঠনের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধানে কাজ করতে পারি, যা আঞ্চলিক নেটওয়ার্ক উন্নয়নে সহায়ক হবে। 50টি বিশ্ববিদ্যালয়ে আইটি ল্যাব প্রতিষ্ঠা ও 12টি হাইটেক পার্কে 30,000 তরুণ তরুণীকে প্রশিক্ষণ দিতে দুই দেশ যৌথভাবে কাজ করছে বলেও অনুষ্ঠানে জানানো হয়। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। মাত্র 5 মিনিটে 2 পাতার ফর্ম পূরণ করে খোলা যাবে ব্যাংক হিসাব বা অ্যাকাউন্ট। বাংলাদেশ ব্যাংকের এমন নির্দেশনা বাস্তবায়ন করেনি 80% আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকগুলো বলছে নতুন ফর্ম বাস্তবায়নে কাজ চলছে। দ্রুত সব ব্যাংকে এ সেবা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। দেশের ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট খুলতে গেলেই 10 থেকে 18 পাতার কেওয়াইসি বা নো ইওর কাস্টমার ফর্মে বিভিন্ন তথ্য দিতে হয় গ্রাহকদের। সময় লাগে আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। নানা ধরনের তথ্য দিতে গিয়ে বিরক্ত বোধ করেন গ্রাহক, বিড়ম্বনায় পড়েন ব্যাংকার। এমন ভোগান্তি কমাতে ও সময় বাঁচিয়ে আর্থিক প্রবৃদ্ধি বাড়াতে উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। শুধু ছবি আর জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে হালনাগাদ করা 2 পাতার অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম চালু করে তা বাস্তবায়নের নির্দেশ দেয় জুন মাসের মধ্যে। পরবর্তীতে সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হলেও এখনও কার্যকর করেনি সরকারি বেসরকারি বেশিরভাগ ব্যাংক। অনেক পাতা হলে তাদের বুঝতে সমস্যা হয়। যৌথ একটা কমিটি হয়েছে এবং সেই কমিটি কাজ চলছে। প্রিন্টিংটা আমাদের এগুচ্ছে, আমরা আগামী সপ্তাহে আমাদের কাজ শেষ হয়ে যাবে, আমরা সারা বাংলাদেশে প্রিন্টেড ফর্মটা আমরা পাঠিয়ে দিতে পারবো। এটাকে সংক্ষিপ্ত করা এবং সহজীকরণ করার ফলে আমাদের কাস্টমারদের মধ্যেও একটা পজিটিভ দিক এসছে, যার ফলে আমরা ক্লায়েন্টদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক ভালো হয়, ক্লায়েন্টরা খুব উৎসাহ নিয়ে আমাদের কাছে অ্যাকাউন্ট করতে আসে। কেন্দ্র ব্যাংকের এই নির্দেশনা এখনো কেন বাস্তবায়ন হয়নি এমন প্রশ্নের উত্তর মেলেনি নিয়ন্ত্রণ সংস্থার কাছে। যদিও গ্রাহক সুবিধায় সব ব্যাংকে এই ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের পরামর্শ উন্নয়ন অর্থনীতিবিদদের। যত কম নগদ লেনদেন করা যায়, ব্যাংকের মাধ্যমে লেনদেন করা যায়, অথবা একটা সিস্টেমের মাধ্যমে আমাদের যে মোবাইল ব্যাংকিং সিস্টেম বা এগুলোর মাধ্যমে কিন্তু লেনদেন হচ্ছে। তো আমি মনে করি যে এটি একটি চমৎকার উদ্যোগ, সব ব্যাংকেরই এটি তাড়াতাড়ি বাস্তবায়ন করা উচিত। মডারেট ব্যাংকিং ব্যবস্থাপনার অংশ হিসেবে আর্থিক প্রতিষ্ঠানের সব ক্ষেত্রের লেনদেন ও কার্যক্রম আরও সহজ করতে পারলে গ্রাহকরা দ্রুত সেবা পাবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে আরও থাকছে। অবশেষে ক্ষমতা হস্তান্তরে রাজি ডোনাল্ড ট্রাম্প। কেন্দ্রীয় সংস্থাগুলোকে প্রক্রিয়া শুরুর নির্দেশনা। মন্ত্রিসভা গুছিয়ে আনছেন জো বাইডেন। শীত মৌসুমের শুরুতেই কক্সবাজার উপকূলে পুরোদমে চলছে শুটকি তৈরি। ছুরি, লইট্টা, সুরমা, সুন্দরী, রূপচাঁদা সহ নানা প্রজাতির মাছের শুটকি তৈরিতে ব্যস্ত মহালগুলোর শ্রমিকেরা। ব্যবসায়ীদের দাবি, মেকানিক্যাল ফিশ ড্রায়ার ও প্রচলিত পদ্ধতিতে শুকানো এই শুটকি মানসম্মত হওয়ায় চাহিদা রয়েছে ব্যাপক। বিদেশেও রফতানি হচ্ছে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। শীত মৌসুম, তাই ব্যস্ত হয়ে পড়েছে কক্সবাজার উপকূলের শুটকি পল্লীগুলো। পুরোদমে চলছে দেশের সর্ববৃহৎ শুটকি মহাল নাজিরার থেকে সামুদ্রিক মাছ শুকানোর কাজ। সাগর থেকে ট্রলারে আনা ছুরি, কোরাল, সুরমা, লইট্টা সহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ ধুয়ে বাঁশের মাচায় বা খুঁটিতে রোদে দিচ্ছেন শ্রমিকরা। 3 থেকে 7 দিনের মধ্যে এসব মাছ শুকিয়ে তৈরি হচ্ছে শুটকি। শুটকি তৈরির কাজে কর্মসংস্থান হয়েছে প্রায় 20,000 নারী পুরুষের। এখানে ছুরি মাছ, লোট্টা মাছ ধুয়ে পরিষ্কার করে ধুয়ে ভালো পানি দিয়ে ছাঙের মধ্যে দিই। শুটকিগুলো ওখানে কি ছাঙের মধ্যে দিয়ে 3 দিন হয়তো বা 5 দিন শুকাই আমরা সিরাঙের মধ্যে আমরা চালান দিই। বিভিন্ন ধরনের শুটকি ভালো করে আমরা শুকোই, ড্রায়ারে শুকোই। মেকানিক্যাল ফিশ ড্রায়ার ও প্রচলিত পদ্ধতিতে শুকিয়ে তৈরি করা হচ্ছে শুটকি, যা নিরাপদ ও মানসম্মত হওয়ায় ব্যাপক চাহিদা রয়েছে বলে জানালেন ব্যবসায়ীরা।
মেকানিক্যাল ফিক্সড এর মাধ্যমে তৈরি করতে হয়েছে। ওটা 100% আর কি 100% নিরাপদ। আমার একটা টার্গেট আছে, আমি 2 লাখ কেজি শুটকি উৎপাদন করে আমি চিটং থেকে তো শুরু করে বাংলাদেশ, শুধু বাংলাদেশও নয়, আমার শুটকি বিদেশেও রপ্তানি হয়। আর মৎস্য ব্যবসায়ী নেতা জানালেন, সরকারি সহযোগিতা পেলে শতভাগ মানসম্মত শুটকি বিদেশে আরও বেশি রপ্তানি সম্ভব। আমাদের প্রতি বছর উৎপাদন হয় 1,30,000 থেকে 1.5 লক্ষ মেট্রিক টন পর্যন্ত আমাদের উৎপাদন হয়। তবে এই বছরে আমাদের একটু আমাদের টার্গেট আমাদের 1,50,000 থেকে 1,50,000 থেকে 1,70,000 মেট্রিক টন পর্যন্ত আমাদের লক্ষ্যমাত্রা আমরা ধরছি এবছরে। গেল বছর নাজিরার থেকে উৎপাদন হয় 1,30,000 মেট্রিক টন শুটকি, এবার লক্ষ্যমাত্রা 1,70,000 মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সরকার ধান চাল ক্রয় কমিটিতে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে র্যালি করেছে কৃষক লীগ। সকালে আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ককে ঘুরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। পটুয়াখালীতেও জেলা কৃষক লীগের আয়োজনে আনন্দ মিছিল ও আলোচনা সভা হয়েছে। এ সময় কৃষক লীগ, আওয়ামী লীগ সহ দলীয় অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। লালমনিরহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানের অন্তঃকোন্দলের অভিযোগে তদন্ত করতে দুপক্ষের সাথে আলাদা বৈঠক করেছেন রংপুর বিভাগীয় কমিশনার। গতকাল সকালে আদিতমারী উপজেলা পরিষদে দুই পক্ষের কর্মকর্তাদের সাথে কথা বলে সাংবাদিকদের তিনি জানান, মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত করছেন তারা। মিনিস্ট্রি থেকে যেটা পাঠিয়েছে সেটা দেখার জন্য তো আমি আসছি। এখন কি অভিযোগ, কার বিরুদ্ধে, কোথায়, কেমনভাবে, কিভাবে দেখব, সেটা তো পর্যালোচনা পরে বুঝবো। পটুয়াখালীতে দুই ভুয়া ডাক্তারকে গ্রেফতার করে 1 বছরের কারাদণ্ড এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় 3 ক্লিনিক মালিককে অর্থদণ্ড দিয়েছে র্যাব 8-এর ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে কলাপাড়া পৌর শহর হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালায় র্যাব। এ সময় জননী প্যাথোলজি মোহাম্মদ শরীফ জামান এবং সাউথ পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে ভুয়া ডাক্তার পরিচয়ে আবুল হাসনাত ও মোহাম্মদ শহীদুল হককে গ্রেফতারের পর 1 বছর কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বৈধ কাগজপত্র না পাওয়ায় দুই মালিককে 1 লাখ টাকা করে 2 লাখ এবং অন্য একজনকে 50,000 টাকা জরিমানা করা হয়। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা আয়োজনের দাবিতে রংপুর ঢাকা সড়ক অবরোধ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের পাশে পার্ক মোড় এলাকায় সড়ক অবরোধ করেন অনার্স চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে ঢাকা রংপুর ও ঢাকা লালমনিরহাট ও কুড়িগ্রাম সড়ক বন্ধ হয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এর আগে ক্যাম্পাসে বিভিন্ন দাওয়া তুলে ধরেন ভিসি বিরোধী আন্দোলন করে অধিকার সুরক্ষা পরিষদ। করোনাকালের ঝাপটায় অনিশ্চয়তায় পড়েছে উত্তরাঞ্চলের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। 8 মাসেরও বেশি সময় স্কুল বন্ধ থাকায় পাঠ্যক্রম থেকে বিচ্ছিন্ন শিশুরা। জড়িয়ে পড়ছে শিশু শ্রমে, দেখা দিয়েছে বাল্যবিয়ে ও বৃদ্ধির সংখ্যা। এমনকি টেলিভিশন অনলাইন ক্লাসের সঙ্গেও তাল মেলাতে পারছেন না বেশিরভাগ প্রান্তিক শিশু। এই অবস্থায় ইন্টারনেট অফলাইনে কোর্স ম্যাটেরিয়াল রাখার কথা দাবি করেছেন প্রযুক্তিবিদরা। তরিকুল ইসলাম ও শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। 8 মাসের বেশি সময় ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। বিকল্প হিসেবে রাষ্ট্রীয় টেলিভিশন ও অনলাইনে দূরশিক্ষণ কার্যক্রম চালু থাকলেও দুষ্প্রাপ্যতা বা পরিবারের সঙ্গতি না থাকায় এর সঙ্গে তাল মেলাতে পারছে না প্রান্তিক শিশুরা। নানা বাস্তবতায় শিক্ষা জীবন থেকে বিচ্যুত হচ্ছে অনেক শিশু। মাসের পর মাস বিদ্যালয় থেকে বিচ্ছিন্নরা জড়িয়ে পড়ছে শিশু শ্রমে, সৃষ্টি হচ্ছে বাল্যবিয়ে, বৃদ্ধির সংখ্যাও। আমাদের বাবা মা কাজ করতে বলতেছে। কেন? কারণ স্কুল বন্ধ, মোবাইল ফোন কেনার সামর্থ্য নাই, তাই ইন্টারনেটেও ক্লাস করতে পারিনি। করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার কারণে আমাদের এলাকায় বাল্যবিবাহের প্রকোপ অনেক বেড়ে গেছে। বাচ্চার ঘরে লেখাপড়া নাই, গরিব মানুষ পড়াইতে পারিনি, কার বসে আছে, কাজে কর্মে ঢুকিয়ে দিতে ভালো হয়।
তবে বড় সংখ্যায় ঝরে পড়ার শঙ্কা থেকে স্কুল ফিডিং, উপবৃত্তি সহ অন্যান্য কার্যক্রম চালু রেখে 94% শিক্ষার্থীকে মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে বলে দাবি শিক্ষা কর্মকর্তার। 6 থেকে 7% শিক্ষার্থীদের আসলে মোবাইল ফোনেও যোগাযোগ করতে পারছি না। আর সেই ক্ষেত্রে আমরা শিক্ষকদের কাছে নির্দেশনা দিয়েছি যে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ওই সমস্ত শিক্ষার্থীদের নাম ঠিকানা রেখেছি, তাদের বাড়িতে হোম ভিজিট করার জন্য, তারা বাড়িতে আছে কিনা, পড়াশোনার মধ্যে সম্পৃক্ত আছে কিনা। প্রযুক্তিবিদরা বলছেন টেলিভিশন ও অনলাইন ক্লাসের সুযোগ বা সঙ্গতি অনেকের নেই। ইন্টারনেট অফলাইনে কোর্স ম্যাটেরিয়াল রাখা হলে সুযোগ করে দেখে নিতে পারবে শিক্ষার্থীরা। ইন্টারনেটের অফলাইনে আসলে ডাটা বা কোর্স ম্যাটেরিয়ালগুলি রেখে দিলাম, যেটা যখন শিক্ষার্থীদের সম্ভব তখন তারা ব্যবহার করবে, তাহলে তারা আসলে ঝরে পড়ার সম্ভাবনাটা কমে যাবে। জেলার 1458টি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও অন্যান্য পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থীর সংখ্যা 4,20,000। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সংঘবদ্ধ চক্রের খপ্পরে পড়ে অর্থ লোপাট সহ নানাবিধ অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে রাজধানীর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা। অভিযোগ উঠেছে, যাদের সম্পদ লুটে নেওয়া হচ্ছে সেই এতিমদেরই আন্দোলনের মাঠে নামিয়ে দিয়েছে চক্রটি। তবে অনিয়মের অভিযোগ ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন অভিযুক্তরা। রেজাউল করিম রিপনের ক্যামেরায় সালাউদ্দিন সুমনের রিপোর্ট। 2 শিক্ষক সহ কয়েকজন শিক্ষার্থীকে আটকের প্রতিবাদে রোববার এই বিক্ষোভ করে রাজধানীর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার শিশু কিশোররা। যাদের মুক্তির দাবিতে এতিমরা রাজপথে নামে শরীরচর্চার সেই শিক্ষক হারুনুর রশিদ ও আবাসিক শিক্ষক ইউসুফ আলী মোল্লার বিরুদ্ধে রয়েছে মোটা অঙ্কের অর্থলোপাট ও অনিয়মের অভিযোগ। এতিমখানার মালিকানাধীন এই মার্কেটের 12টি দোকান বরাদ্দ দিয়ে প্রত্যেক দোকান থেকে 2.5 থেকে 15 লাখ পর্যন্ত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এমনকি দোকান ভাড়ার টাকা এতিমদের ভরণ পোষণের জন্য না দিয়ে নিজের পকেটে ভরেছেন বলে অভিযোগ রয়েছে। দোকান নাম ট্রান্সফার করার জন্য সাবেক অ্যাকাউন্টেন্ট আর হারুন 2.5 লক্ষ টাকা আমার থেকে নিছে। টাকা নিয়ে পর আপনার নামে ট্রান্সফার করব না, এটুকু আপনার ছেড়ে দিতে। আমারই এই এতিমখানার কোনো না কোনো নিবাসী বা পুরাতন যারা হোমরা চোমরা আছে তারা এটিকে গ্রাস করার জন্য হাতিয়ে নিয়েছে প্রচুর সংখ্যক টাকা। এতিমখানায় দানের টাকা জমা দেওয়ার বই এটি। 2009 সালের এই জমা বই এখনো শেষ হয়নি। জমা বইয়ের শেষের দিকের 3টি পৃষ্ঠায় দেখা যায় 2011 সালের পর 2015, 17 ও 2020 সালে কয়েক বছর পর পর সামান্য অঙ্কের অর্থ জমা দেওয়া হয়েছে। আজীবন সদস্য যারা, তাদের একটা বই থাকে। আমি এই বইটা অনেক খোঁজ করি, কিন্তু আমি এই বইয়ের কিছুই পাইনি, শুধু 2-3টা পাতা পেয়েছি। একটা বই পুরো উধাও। সম্প্রতি অনিয়মের বিষয়গুলো নজরে এলে নড়ে চড়ে বসে বর্তমান গভর্নিং বডি। তবে অভিযোগ অস্বীকার করেন অর্থ আত্মসাতে অভিযুক্তদের অন্যতম এই কর্মচারী। এটা অসত্য কথা এবং এটা হলো স্বার্থান্বেষী মহলের কিছু একটা কর্মকাণ্ড হতে পারে, এটা আমি মনে করি। লাখ লাখ টাকা এটা আমাদের এতিমখানা ফান্ডে জমা পড়ছে না। তো সঙ্গত কারণেই আমরা যখন এদেরকে ধরা শুরু করলাম বা হিসাব চাইলাম, তখন তারা বেঁকে বসলো। আইনি লড়াইয়ের পর এতিমখানার জায়গায় কনকর্ড কন্ডোমিনিয়াম লিমিটেড নির্মিত এই বহুতল ভবনটির মালিক এখন এতিমখানা। ভবনটি বুঝে ফেলে এতিমখানার আয় বেড়ে যাবে বহুগুণ। বিষয়টি মাথায় রেখেই স্বার্থান্বেষী একটি চক্র এখানে তৎপর রয়েছে বলে অভিযোগ গভর্নিং বডি। এতিমদের প্রতিপালন ও তাদের উন্নত জীবন গঠনের লক্ষ্য নিয়ে 100 বছরেরও বেশি সময় আগে প্রতিষ্ঠা করা হয় এই এতিমখানাটি। কিন্তু নানামুখী সংকটের কারণে আজ জর্জরিত এই প্রতিষ্ঠানটি। শুভাকাঙ্ক্ষীরা বলছেন, তদন্ত সাপেক্ষে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা না হলে বঞ্চিতই থেকে যাবেন প্রকৃত এতিমরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। মুজিব বর্ষ উপলক্ষে খাগড়াছড়িতে সহস্রাধিক গরিব ও দুস্থ মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। গতকাল সকালে দীঘিনালা জোনের আয়োজনে অসহায় পাহাড়ি বাঙালি পরিবারের সদস্যদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণের দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। স্থানীয় স্টাফ অফিসার মেজর মোহাম্মদ সাবিক হোসেন জানান, সেনাবাহিনীর জনবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে। বেনাপোল বন্দরে বাণিজ্য সম্প্রসারণে কাস্টমস, বন্দর ও বিজিবির যৌথ এন্ট্রি শাখার উদ্বোধন করা হয়েছে। নতুন এই উদ্যোগে দুই দেশের মধ্যে বাণিজ্য সহযোগীকরণ ও রাজস্ব আদায় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গতকাল দুপুরে বেনাপোল বন্দরের বাইপাস সড়কে এন্ট্রি শাখার উদ্বোধন করেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমান। এর আগে পৃথকভাবে পণ্যের একই তথ্য নিয়ে
3 সংস্থার কাছে এন্ট্রি করতে সময়ক্ষেপণ হতো বলে জানান ব্যবসায়ীরা। 3 জায়গায় পণ্যের এন্ট্রি পাস করানোর ফলে রাজস্ব আদায় কম হতো বলে জানান সংশ্লিষ্টরা। নতুন এই উদ্যোগের ফলে আরও বেশি পণ্য আমদানি রফতানি হবে বলে জানান কাস্টমস কর্তৃপক্ষ। দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম ২৫০০ টাকা কমানো হয়েছে। স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বুধবার থেকে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। আন্তর্জাতিক বাজারে ডলার ও জ্বালানি তেলের দরপতন এবং স্বর্ণ বাজারের ওঠানামার বিষয়ে উল্লেখ করে দেশের বাজারের মন্দা বিবেচনায় স্বর্ণের দাম কমানো হয়েছে বলে জানানো হয়। নতুন মূল্য তালিকা অনুযায়ী প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম পড়বে ৭৩,৮৪০ টাকা, ২১ ক্যারেট ৭০,৬৯০ টাকা আর ১৮ ক্যারেটের স্বর্ণ কিনতে গুনতে হবে ৬১,০০০ টাকা। এছাড়া প্রতি ভরি সনাতনী স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫১,৬০০ টাকা। স্বর্ণের দাম পরিবর্তন করা হলেও রূপা বিক্রি হবে আগের দামেই। এর আগে গত ১৫ অক্টোবর স্বর্ণের ভরিতে ২,৩৩০ টাকা বাড়িয়েছিল বাজুস। চট্টগ্রামে 2টি তক্ষক সহ 2 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায় বিলুপ্ত প্রজাতির তক্ষক পাচার হচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় 2টি তক্ষক সহ মনিরুল নামে একজনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে দেলোয়ার নামে আরও একজনকে আটক করা হয়। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 10,000 টাকা জরিমানার পাশাপাশি তক্ষক 2টি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বান্দরবান থেকে বিক্রির জন্য তক্ষক 2টি ঢাকায় আনা হচ্ছিল। ভোর থেকেই জমে উঠেছে নাটোর শহরের সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার। এতে দাম কমেছে সব ধরনের সবজির। এই মুহূর্তে শহরের স্টেশন বাজারে আছেন সহকর্মী আল মামুন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, এই বাজারটিতে প্রতিদিনই একের পর এক সবজি প্রতিদিনই বৃদ্ধি হতে থাকছে। আমদানির পরিমাণ খুবই বেশি হওয়ার কারণে প্রতিদিনই দাম কমের দিকে চলে আসতে শুরু করেছে। বিশেষ করে 31 ধরনের সবজি স্টেশন বাজারে আসে। এই বাজারে আসার কারণে আপনার দামটা একের পর এক কমতে শুরু করেছে। বন্যা এবং অতিবৃষ্টির পরে প্রতি ধরনের সবজির দাম কমতে শুরু হয়েছে। এর প্রেক্ষিতে জনগণের লাগানের মধ্যে চলে আসলেও কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে একসাথে সবজি উৎপাদনের কারণে উৎপাদনটা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগ যে বিষয়টি বলছে, গত বছর আপনার নাটোর জেলায় 1,20,000 মেট্রিক টন সবজি উৎপাদন হলেও এবছর সেই উৎপাদনের মাত্রা আরও বৃদ্ধি। সবজির আমদানি অনেক বেশি, যে কারণে প্রতিটি মালের মূল্য গত সপ্তাহের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। সবজির আমদানি অনেক বেশি, যে কারণে প্রতিটি মালের মূল্য গত সপ্তাহের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। যেমন বেগুন বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা, কপি বিক্রি হচ্ছে 25 থেকে 28 টাকা, সিম বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, মূলা বিক্রি হচ্ছে 5 থেকে 10 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, লাউ বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা পিস। তবে এরকম আমদানি অব্যাহত থাকলে গত সপ্তাহে আরও দাম কমে যাওয়ার আশঙ্কা আছে। এতে করে কৃষক ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে। শুনছিলেন একজন ব্যবসায়ীর বক্তব্য। কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে ক্রেতাদের নাগানের মধ্যে থাকা খুবই খুশি। একজন ক্রেতা রয়েছেন, আমি তার সাথে কথা বলতে চেষ্টা করছি যে দাম কমে কি অবস্থা আপনাদের? এখন বর্তমানে সবজির বাজার আমাদের যে অবস্থায় আছে, এ অবস্থায় থাকলে পরে আমাদের আর কোনো সমস্যা হবে না। কারণ হচ্ছে সবজি মূলা 5 থেকে 10 টাকা চলছে, কাঁচামরিচের কেজি 65 থেকে 70 টাকা, বেগুনও 15 থেকে 20 টাকা কেজি, পেঁয়াজ 55 থেকে 60 টাকা কেজি আজকের বাজারে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। এইভাবে এবং পর্যাপ্ত পরিমাণে আমরা সবজি
আমদানি হচ্ছে এবং আমরা এগুলি কিনে। শুনছিলেন আপনি যে সবজির যে দামগুলো আপনার একমাত্র 31 ধরনের সবজি বাদে 31 ধরনের সবজির মধ্যে শুধুমাত্র টমেটোর দামটাই অপরিবর্তিত রয়েছে। এছাড়া সব ধরনের সবজির দাম কিন্তু কমের দিকে রয়েছে। আগামী সপ্তাহের দিকে যদি এই দামটা আরও কমে আসে তাহলে কিন্তু কৃষকরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। নাটোরের এই স্টেশন বাজার থেকে মূলত শহরের নিচা বাজার, মাদ্রাসা মোড়, সুগার মিল, বনবেলঘরিয়া এলাকায় যেই ছোটোখাটো বড় সে বাজারগুলো আছে সব বাজারে এইখান থেকে সবজিগুলো সরবরাহ হয়ে থাকে। মূলত নাটোর শহরের যে 300 থেকে 350 মণ চাহিদার যে সবজি প্রতিদিন আসতো বা উঠতো এই বাজারে, সেই বাজারটিতে এখন উঠছে 450 থেকে 500 মণ। কোনো দিন সেটি 500 মণের উপরেও এই স্টেশন বাজারে সবজি আসে। এই সবজি আসার কারণে চাহিদার থেকে অতিরিক্ত সরবরাহর কারণে দাম কিন্তু একের পর এক কমতে আছে। বিশেষ করে একসাথে যে সবজি আসা শুরু হয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করছেন। তে কৃষকদের যে বিষয়টি 2 দফা বন্যা এবং বৃষ্টির ক্ষতিগ্রস্তের পর একটি আশা করছিলেন তারা লাভবান হবেন, সেই লাভবানের আশা কিন্তু তাদের মিটে যাচ্ছে। তাদের কিন্তু মুখ মলিন করে এই বাজার থেকে যাচ্ছেন। আফজাল, নাটোর স্টেশন বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সবজির বাজারের খবর। সবজির বাজারের খবর জানাতে নাটোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আল মামুন। দেশের বাইরের খবর, অবশেষে স্বস্তি এলো মার্কিন রাজনীতিতে। ডোনাল্ড ট্রাম্প সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরে নমনীয় হওয়ার পর থেকেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিকে মন্ত্রিসভা গুছিয়ে আনার কাজ প্রায় শেষ করে ফেলেছেন নির্বাচনে সদ্যজয়ী প্রেসিডেন্ট জো বাইডেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। প্রেসিডেন্ট নির্বাচনের 3 সপ্তাহ পর মার্কিন রাজনীতিতে কিছুটা হলেও স্বস্তি এসেছে। অবশেষে ক্ষমতা হস্তান্তরে নমনীয় হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদায়ী প্রেসিডেন্ট জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনকে ক্ষমতা হস্তান্তরে নির্দেশনা দিয়েছেন। তবে ট্রাম্প এখনও পরাজয় স্বীকার করেননি। উল্টো নির্বাচনে কারচুপির অভিযোগে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলে যাচ্ছেন। সোমবার পরপর 3টি টুইট বার্তায় এইসব মনোভাব প্রকাশ করেন ট্রাম্প। এমনিতেই নতুন প্রশাসন গোছানোর কাজে মনোযোগী ছিলেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা হস্তান্তরে ট্রাম্প প্রশাসনের এমন নির্দেশনা পেয়ে আরও যেন ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। কাল বিলম্ব না করে অ্যান্থনি ব্লিনকেনকে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রথম নারী হিসেবে জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান এভরিল হেইন্সকে মনোনয়ন দিয়েছেন বাইডেন। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ু উপদেষ্টা এবং লিন্ডা থমাস গ্রিনফিল্ডকে জাতিসংঘে রাষ্ট্রদূত মনোনয়নের ঘোষণা দিয়েছেন বাইডেন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের নীতিতেই যেন ফেরার ইঙ্গিত দিলেন ওবামারই রানিং মেট সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন। এদিকে পেনসিলভেনিয়ায় বিলম্বিত মেইল ভোট নিয়ে রিপাবলিকানদের করা একটি মামলার শুনানি নাকচ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। তবে আরও মামলা করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। করোনার কারণে দেশে আটকা পড়া গৃহকর্মীদের ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করেছে কুয়েত। তাদেরকে ফিরিয়ে আনতে আগামী 10 ডিসেম্বর থেকে বিমান চলাচল শুরুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এই পদক্ষেপের প্রশংসা করেছেন প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত প্রতিনিধি শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ছবিতে রিপোর্ট। মহামারী করোনার শুরুতে কুয়েত থেকে নিজ দেশে গিয়ে আটকা পড়েন প্রায় 10,000 গৃহকর্মী। অবশেষে তাদেরকে কুয়েতে ফেরার সুযোগ দিয়েছে দেশটির সরকার। এক বিবৃতিতে জানানো হয়, যে সকল গৃহকর্মীদের আকামার মেয়াদ আছে তারা ফের কুয়েতে প্রবেশ করতে পারবেন। এ লক্ষ্যে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ফিলিপাইনে আটকা পড়া গৃহকর্মীদের ফিরিয়ে আনতে আগামী 10 ডিসেম্বর থেকে কুয়েত সরকার বিমান চলাচল শুরুর ঘোষণা দিয়েছে। এমন উদ্যোগের প্রশংসা করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আগামী ডিসেম্বরের 10 তারিখ থেকে সকল প্রবাসী কুয়েত গৃহকর্মী সবাইকে ফেরত আনা হবে। কুয়েত সরকারকে আমার প্রবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বিমান চলাচলের ঘোষণা ছাড়াও নির্ধারণ করা হয়েছে বিমান ভাড়া। কুয়েত সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে ভারতীয়দের 110 কুয়েতি দিনার, বাংলাদেশ সহ শ্রীলঙ্কা ও নেপাল থেকে আগতদের 145 দিনার এবং ফিলিপাইন থেকে আগত গৃহকর্মীদের 200 দিনার বিমান ভাড়া পরিশোধ করতে হবে। সময় সংবাদ, কুয়েত।
সংযুক্ত আরব আমিরাতগামী ভিজিট ভিসাধারীদের বাংলাদেশের ইমিগ্রেশনে হয়রানির অভিযোগ তুলেছেন সেখানকার বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অ্যাসোসিয়েশন। অবিলম্বে তারা এই ধরনের হয়রানি বন্ধ করে ভিজিট ভিসাধারীদের আমিরাত যাওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটে বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন তারা। সংযুক্ত আরব আমিরাত থেকে বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। 2012 সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য শ্রমিক ভিসা বন্ধ থাকলেও করোনার ক্ষতি পোষাতে সম্প্রতি শ্রমিক ভিসা ট্রান্সফার ও ভিজিটে আসা ব্যক্তিদের শ্রমিক ভিসার সুযোগ করে দিয়েছে দেশটি। বাংলাদেশি শ্রমিকদের চাহিদা থাকলেও ইমিগ্রেশনে ভিজিটধারীদের বিভিন্নভাবে বাধা দেয় এই সুযোগটি কাজে লাগাতে পারছে না তারা। বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের বৈরী মনোভাবে ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা। আমাদের দেশে কিছু অসাধু কর্মকর্তা এবং একটা চক্র বিশেষ করে এটাকে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আসার ক্ষেত্রে। বর্তমানে যে এয়ারপোর্টে যে হয়রানি হইতেছে ভিজিট ভিসাধারী মানুষের সাথে, তো এই বিষয়ে একটা স্মারকলিপি কনসাল জেনারেল স্যারের কাছে দেওয়া হয়েছে যে যাতে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এটা যায়। ইমিগ্রেশন কর্তৃপক্ষের অসৌজন্যমূলক আচরণের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানালেন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অ্যাসোসিয়েশন বাংলাদেশের নেতৃবৃন্দ। প্রপার কাগজ যদি থাকে তাহলে তারা সহসা যেন এই দুবাইতে আসতে পারে, তাহলে আমাদের রেভিনিউ এবং আমাদের এই সুবিধাটা যেন সরকার করে সেই ব্যবস্থা যেন করা যায়। এয়ারপোর্টে হয়রানির জন্য অনেক ভিসা মিস হয়ে যাচ্ছে, টিকিটও ওরা মিস করতেছে, তো এতে আবার সাফারিং আমরা করতেছি। আর গরিব লোকগুলা যারা ভিসা টিকিট নিচ্ছে ওদের তো কি অবস্থা হয় জানেন। তবে অযৌক্তিকভাবে বাধা প্রদানকারীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল। প্রবাসীদের দেশে ও বিদেশে যাতে সকল প্রকার হয়রানি থেকে মুক্ত থাকতে পারেন সে ব্যাপারে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই আমরা অবশ্যই আপনাদের পাশে আছি এবং আমাদের স্বার্থ রক্ষার জন্য যা কিছু করণীয় আমরা সেটি করব ইনশাআল্লাহ। শ্রমিক ভিসা লাগানোর সুযোগ পেয়ে বাংলাদেশিরাও দেশটিতে ব্যাপক হারে বিনিয়োগ করেছে। সরাসরি শ্রমিক ভিসা দেওয়ার সুযোগ না থাকায় ব্যবসায়ীরা ভিজিটে আত্মীয়স্বজন এবং পরিচিত লোকজন এনে জনবল সংকট মেটানোর চেষ্টা করেছিল। এই পরিস্থিতিতে বাংলাদেশের ইমিগ্রেশনের অযৌক্তিক বাধা বিনিয়োগকারীদের হতাশ করে তুলেছে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। গাইবান্ধার পলাশবাড়ীতে SM পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকে ফুটবল অনুশীলনে নেমেছেন জেলার ফুটবল উন্নয়ন সমিতির নারীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, ওয়েট করে বলবেন দুইজন। ওঠার পর থেকেই এই বিদ্যালয়ের মাঠে তাদের যে অনুশীলনের কার্যক্রম সেই অনুশীলন তারা করছেন। ফুটবলার যারা আছে, খুদে নারী ফুটবলার, তাদের যে অনুশীলন সেই অনুশীলনের খবর জানাতে এখন অবস্থান করছি উত্তরের জনপদ গাইবান্ধা জেলার একটি উপজেলা পলাশবাড়ী উপজেলার SM পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পেছনে ছোট ছোট যে নারী খুদে ফুটবলার যারা আছে তারা কিন্তু সেই ভোরের আলো ফুটে ওঠার পর থেকেই এই বিদ্যালয়ের মাঠে তাদের যে অনুশীলনের কার্যক্রম সেই অনুশীলন তারা করছেন। আমি আপনাকে বলে রাখি যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই দলের যিনি কোচিং এর দায়িত্বে আছেন আব্দুল হামিদ, তিনি মেয়েদেরকে নানাভাবে যে খেলার যে কলা কৌশল গুলো আছে, বিশেষ করে আপনার থিওরিটিক্যাল ক্লাস, সেই থিওরিটিক্যাল ক্লাস নিয়েছেন। এরপর তাদেরকে যে আপনার জাম্পিং, ড্রিবলিং, পাসিং, এই ওয়ার্ম আপ, নানা রকমের যে শারীরিক কসরত গুলো আছে খেলাধুলার সাথে, সেই শারীরিক কসরত গুলো তাদেরকে আসলে তাদের আয়ত্তে আনবার জন্য, তাদেরকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসবার জন্য সেই অনুশীলন কিন্তু এখানে প্রতিদিনই নিয়মিত এই অনুশীলনটি হয়ে থাকে। আপনাকে একটু বলে রাখি যে এই দলটি মূলত মাত্র 3 জন খেলোয়াড় নিয়ে যাত্রা শুরু করেছিল গাইবান্ধার পলাশবাড়ির পিয়ারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে। সেই দলে কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে এখানে 24 জন খেলোয়াড় এখন একসাথে ফুটবলে পা রাখছে। তারা ফুটবল নিয়ে স্বপ্ন জয়ের যে লড়াই, সেই লড়াই তারা চালিয়ে যাচ্ছে। আপনাকে যদি বলি যে মাত্র 3 জন নারী খুদে ফুটবলার নিয়ে তারা যে যাত্রা শুরু করেছিল, এক স্কুল পর্যায়ের খেলার মধ্য দিয়ে তারা মূলত শুরু করেছিলেন।
এরপর গাইবান্ধা জেলায় যে আসাদুজ্জামান উচ্চ বালিকা বিদ্যালয়ের কাছে 3 গোলে পরাজিত হওয়ার পর তারা এখানকার যারা ক্রীড়ানুরাগী মানুষ আছেন তারা মনে করেছিলেন যে পলাশবাড়ী উপজেলায় একটি নারী ফুটবল টুর্নামেন্ট হতে পারে এবং একটি দল গঠন করা যেতে পারে। সেই থেকেই কিন্তু যাত্রা শুরু হয়েছিল। এরপর তারা উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করেছে, জেলা পর্যায়ে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে এবং সর্বশেষ বিভাগীয় পর্যায়ের জোন খেলাতেও কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে। আমরা একটু এই খেলার যিনি সংগঠক সুরজ হক লিটন তার কাছে জানতে চাই যে আসলে আপনাদের এই মেয়েদেরকে নিয়ে আপনারা কি ধরনের স্বপ্ন দেখছেন এবং কোনো সম্ভাবনা কিংবা সংকট আছে কিনা? সম্ভাবনা তো অবশ্যই আমরা মনে করি যে আসলে এদের সম্ভাবনা অনেক আছে, কিন্তু আমাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য আমরা একটা কমিটি করি। এই কমিটি করে আমরা যেমন উপজেলা চেয়ারম্যান ছিল উনি সাধারণ সম্পাদক, আমরা যারা ক্রীড়া সংগঠক ছিলাম তারা মিলে আমরা চিন্তা করছি যে আগামী দিনে তারা যাতে জাতীয় পর্যায়ে পর্যন্ত খেলতে পারে এবং বিশ্বে তাদের যেন একটা পরিচিতি ঘটে। বিশেষ করে দরিদ্র হতদরিদ্র যে পরিবারগুলো তারাই আসলে তাদের মেয়ে ছাড়া আসলে মধ্যবিত্ত বা উচ্চ বৃত্ত পরিবারের কোনো সন্তানকে আসলে খেলতে দেওয়া হয় না। এখানে পড়াশোনা করতে গিয়ে অনেক সময় দেখা গেছে যে তারা আসলে কাজের বুয়া হিসেবেও বিভিন্ন জায়গায়। আচ্ছা, আমরা একটু কথা বলতে চাই আর একজন সংগঠক আছে এবং উপজেলা চেয়ারম্যান একে মোকসেদ চৌধুরী। বিদ্যুৎ ভাই, আসলে এই মেয়েদেরকে এগিয়ে নেওয়ার জন্য উপজেলা পরিষদ থেকে কোনো কিছু করার উদ্যোগ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই বলি, আমার সুরজ হক লিটন যে কথাটি বলেছে, আমরা খেলোয়াড় কল্যাণ সমিতি পলাশবাড়িতে আছে, আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে শর্ট করে বলুন যতটুক সম্ভব এই নারী ফুটবল টিমকে আমরা বাংলাদেশের একটা লক্ষ্যবস্তুতে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং এটা আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে তাদেরকে সার্বিক সহযোগিতা করতে যা প্রয়োজন সেই ব্যবস্থাগুলো আমি নিজের থেকে করি, এটা আমার দায়িত্ব হিসেবে করি এবং মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, সেই হিসেবে আমাদের এখানে একটা টিম গঠন হবে যে টিমটি বাংলাদেশের শ্রেষ্ঠ একটি টিম। আফজাল, আপনি শুনছিলেন যে সংগঠকরা যেটি বলছেন যে এই অঞ্চলের নারী খেলোয়াড়দেরকে আরো এগিয়ে নেওয়ার জন্য এবং জাতীয় পর্যায়ে যাতে তারা খেলতে পারে, দেশের মুখ উজ্জ্বল করবার জন্য আন্তর্জাতিক ম্যাচ যাতে তারা অংশ নিতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে লক্ষ্য নিয়ে কিন্তু এখানে এই টিমটি কাজ করছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে গাইবান্ধার পলাশবাড়ি থেকে খুদে নারী ফুটবলারদের অনুশীলনের সবশেষ খবর। আফজাল। নারীদের ফুটবল অনুশীলনের খবর জানাতে গাইবান্ধা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। শীতের শুরুতে কক্সবাজারে জমে উঠেছে মহিষের লড়াই। উখিয়ার চৌধুরী পাড়ায় আধ ঘন্টা লড়াই দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ। গ্রামের মানুষের ঐতিহ্য ও সম্প্রীতি ধরে রাখতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ধান কাটা শেষ, তাই শত শত একর জমি পড়ে আছে খালি। আবারও চাষ হবে 2 মাস পর। এই সুযোগে শীত মৌসুমে এই জমিতে জমে উঠেছে মহিষের লড়াই। 9টায় লড়াই শুরু, কিন্তু শীত উপেক্ষা করে সকাল 6টা থেকে উকিয়ার চৌধুরী পাড়ায় আসতে শুরু করে মানুষ। দূর দূরান্ত থেকে আসা মানুষের পদচারণায় জমে ওঠে মহিষের লড়াই। নাসিরের মহিষ দৌড় দেখে সামনে এগিয়ে আসে জুবাইরের মহিষ। শুরু হয় লড়াই। এই 2 মহিষের সাথে রয়েছে তাদের মালিকও। থেমে থেমে চলে লড়াই, যা দেখে উল্লসিত দর্শকরা। এতগুলো মানুষের সমাগম আমি দেখি নাই। আর মহিষের লড়াই তো মানে অসাধারণ ছিল। এটা আমাদের বাপ দাদারা দেখে আসে, আমাদের এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। আধ ঘন্টার এই লড়াইয়ে হার মেনে পালিয়ে যায় নাসিরের মহিষ। আর 24 বারের জয়ী মহিষকে হারাতে পেরে দারুণ খুশি নতুন জয়ী জুবাইর। এতগুলো মানুষকে আমি লড়াই দেখাতে পারছি, সবাই খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি। আয়োজকরা জানালেন, গ্রামের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন ধরে রাখতে প্রতি বছর শীত মৌসুমে এই লড়াইয়ের আয়োজন করা হয়। আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সম্প্রীতি, সবাই একসাথে থাকা, সবাই দেখা হয়, এটার জন্যই কিন্তু আমাদের এই আয়োজনটা। মঙ্গলবার সকালে প্রতিযোগিতায় 3 জোড়া মহিষের লড়াই অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা চলবে 2 মাস ধরে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ইউটিউব চ্যানেল বদলে দিয়েছে কুষ্টিয়ার প্রত্যন্ত গ্রাম শিমুলিয়ার আর্থসামাজিক অবস্থা। 2016 সালের জুন মাস থেকে ইউটিউবের চ্যানেলে কাজ করেই
জীবন ধারণের জন্য বাড়তি আয় করছেন গ্রামবাসী। দেশের ইতিহাস, ঐতিহ্য রক্ষা ও বাঙালি সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরতেই এই প্রয়াস বলে জানান ইউটিউব চ্যানেলের মালিকরা। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। গ্রামে ঢুকলেই চোখে পড়বে বাঁশ, খড় দিয়ে তৈরি বিভিন্ন ধরনের প্রাণীর ভাস্কর্য। কোথাও বা পুকুরের মধ্যে তৈরি করা হয়েছে সুদৃশ্য ঘর। সারি ধরে ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরির জন্য একই ধরনের পোশাকে নারীরা ছোটেন রান্নার কাজে, আবার কোথাও রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছেন গ্রামের বয়োজ্যেষ্ঠরা। প্রতিদিনের এমন চিত্র কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউটিউব গ্রামে। এসব কার্যক্রমের ভিডিও তৈরি করে ইউটিউব চ্যানেলে দিয়ে গ্রামের যুবকেরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। আদিম মানুষে যারা রান্না করতো সেগুলোও রান্না করে তুলি, এখন যেগুলো রান্না করি সবই আমরা মূলত গ্রামের মানুষের ভিতরে তুলে ধরার চেষ্টা করি। স্টার্ট করি তখন আমরা নদীতে একটা ভেলা বানাইছিলাম, তারপরে স্লিপার বানানো হয় বাচ্চাদের খেলার জন্য, তারপরে আমরা আম গাছের উপর ঘর বানাই, তারপরে তাল গাছে ঘর বানানো হয়। শিমুলিয়া গ্রামে রয়েছে দুটি ইউটিউব চ্যানেল, যেখানে গ্রামের 16 জন নারী মাসে 3 থেকে 4 হাজার টাকা বেতনে 7 থেকে 8টি ভিডিও তৈরির কাজে অংশ নেন। কর্মসংস্থান হয়েছে 5 জন ক্যামেরাম্যানের। ইউটিউব গ্রামে অ্যারাউন্ড মি বিডি ও ভিলেজ গ্র্যান্ডপা কুকিং চ্যানেল নামে দুটি চ্যানেল কাজ করছে। তারা দেশীয় খাবার প্রস্তুত প্রণালী ও ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে কাজ করেন। রান্নাবাড়া করার শেষে গ্রামের ধনী গরিব সবাই মিলে আমরা এই খাবার খাই। যে আমরা স্যালারিটা পাই মাস শেষে, ওইটাকেও যারা বৃদ্ধ বয়স আছে তারা ওষুধপত্র কেনে। ইউটিউব উদ্যোক্তারা জানান, ইউটিউবের আয় পুরোটাই ব্যয় করা হয় গ্রামের সাধারণ মানুষের কল্যাণে। এখানে আমাদের প্রায় 40 জন লোক এসে জড়িত, প্রত্যেকের মাসিক সম্মান দেওয়া হয়, আর এর পাশাপাশি গ্রামের মানুষের পোশাক আশাক অনেক ঘর তুলে দিয়ে। ইউটিউব চ্যানেল উদ্যোক্তাদের তথ্য মতে শিমুলিয়া গ্রামের দুটি চ্যানেলে 40 জন মানুষ মাসিক বেতনে ভিডিও তৈরির কাজ করেন। সময় সংবাদ, কুষ্টিয়া। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কানাডার বেগমপাড়ার সাহেবদের খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ। গোল্ডেন মনিরের 610 কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ, ছাড় পাবে না নেপথ্যের হোতারাও। এই ছিল ভোরের সময়ের সঙ্গে থাকুন সময়ের।